আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক ঈপ্সিতা মিত্রের লেখা কথা দিল বৃষ্টি। ঈপ্সিতা মিত্র জন্মগ্রহণ করেন হুগলি জেলার চুঁচুড়া শহরে। ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করার পর ইতিহাসে মাস্টার্স করেছেন তিনি। এখন তিনি লেখাটাকেই নিজের জীবনের পেশা বলে বেছে নিয়েছেন। নবদিগন্ত প্রকাশনী থেকে নিজের লেখা একটি বই তার প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন অনলাইন বা অফলাইন ম্যাগাজিনের নিয়মিত লেখক তিনি। গল্পটি সংগ্রহীত করা হয়েছে প্রতিলিপি নামক অ্যাপ থেকে। গল্প পাঠে তমাল, অনিন্দের ভূমিকায় রাজস্বী, পৃথার ভূমিকায় রিমা, পৃথার বাবার ভূমিকায় গৌতম মুখার্জি, রোজির ভূমিকায় অরিতা। গল্পের সূত্রধার এবং গল্পের পরিচালনা ও সম্পাদনায় আমি অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প, ঈপ্সিতা মিত্রের লেখা কথা দিল বৃষ্টি। কাল পৃথার বিয়ে অনিন্দর সঙ্গে। সম্বন্ধ করে এই বিয়েটা ঠিক হয়েছে। অনিন্দ দেখতে সুন্দর, ভালো চাকরি করে, বাবা মার একমাত্র ছেলে। হিসেব মতো পৃথার আজ ভীষণ খুশি হওয়ারই কথা, কিন্তু না, ওর আজ একটু আনন্দ হচ্ছে না। জোর করেও হাসি আসছে না মুখে। আসলে অনেকদিন আগেই তো জীবনের হিসেবগুলো সব উল্টে পাল্টে গেছে। বাবার যখন হঠাৎ অ্যাক্সিডেন্টটা হলো, আর এক রাতের মধ্যেই বাবার দুটো পা যখন অবশ, প্যারালাইজড হয়ে গেল, তখন থেকেই। আর এই একটা অ্যাক্সিডেন্টই ওর জীবনে বিশ্বাস নামের শব্দটার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। নইলে অরুণের সাথে তো ওর প্রেমটা 5 বছরের ছিল। বিয়ের কথাও চলছিল দুবাড়ির মধ্যে। কিন্তু পৃথার বাবা চলার ক্ষমতা হারিয়েছে শুনে অরুণ একটা ফোন কলেই ওদের রিলেশনটা ভেঙে দিল এক মুহূর্তে। আসলে বুঝেছিল হয়তো হুইল চেয়ারে বসে থাকা বাবা তার মেয়ের বিয়েতে সেই রকম খরচ করতে পারবে না। উল্টে সারা জীবনের মতন শ্বশুর বাড়িকে দেখার বোঝা, ছোট শালির বিয়ে দেওয়ার দায়িত্বও এসে পড়বে অরুণের ঘাড়ে। তাই অত ঝামেলায় না গিয়ে আলাদা আলাদা রাস্তায় এগোনোই ভালো। তার পরের 3 বছর কেটেছে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে চোখের পলকে। পৃথার বাবার পেনশনের কিছু টাকাই তো ছিল সম্বল। জমানো টাকার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বাবারই চিকিৎসায়। সেই সময় পৃথাই শক্ত হাতে সংসারের হাল ধরেছিল। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের হিস্ট্রি টিচার পৃথা ওর মাইনের সব টাকাই দিয়ে দিত বাবার হাতে। তাতেই বোনের পড়াশোনা, বাবার ওষুধ থেকে বাজার খরচ সবটাই চলে যেত। বিয়ের কথা তখন মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল ওর। কঠিন বাস্তব এসে ঘিরে ধরেছিল পৃথাকে। এই সময় স্বপ্ন আর রূপকথাগুলোকে অধরাই মনে হতো সব সময়। কিন্তু হঠাৎই এই সম্বন্ধটা এলো। পৃথার বাবার ছোটবেলার বন্ধু অনিমেষ সেনগুপ্তর একমাত্র ছেলে অনিন্দর জন্য। অনিমেষবাবু নিজেই ফোন করে বিয়ের কথা বলেন। পৃথার মতো সরল নিষ্পাপ একটা মেয়েই উনি খুঁজছিলেন। পৃথার বাবার তো সেই দিন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। বড় মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন হয়তো এতদিনে সত্যি হবে। আর সব থেকে বড় কথা, অনিমেষের কোনো দাবি নেই। ওদের অবস্থার কথা জেনেই অনিমেষ এগিয়েছে। যদিও পৃথার মুখে সেদিনও হাসি ছিল না, চোখটা বারবার জলে ঝাপসা হয়ে আসছিল। অরুণের মুখটা তো এখনো ভুলতে পারেনি ও। কিন্তু তাও চুপ ছিল বাবার মুখ চেয়ে। এরপর যেদিন প্রথম অনিন্দর সঙ্গে দেখা হয়েছিল, দিনটা ছিল বৃষ্টিতে ভেজা। অনিন্দ বিয়ের কথা ফাইনাল হওয়ার আগে ওর সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চায়। কফি শপের কোনার টেবিলটায় বসেছিল ওরা। পৃথা তো বুঝতেই পারছিল না কি বলবে, কিভাবে কথা শুরু করবে। তখন অনিন্দই বলে উঠল, আসলে পৃথা, তোমাকে এখানে ডেকেছে কিছু কথা বলার জন্য।
কথাগুলো তোমার জানা দরকার। তুমি নিশ্চয়ই শুনেছো আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে আমার ইকোনমিক্সে মাস্টার্সটা কমপ্লিট করি। তখন ওখানে পড়তে পড়তে রোজি বলে একটা মেয়ের সাথে আলাপ হয়। ও লন্ডন থেকে এসেছিল একটা ডিপ্লোমা কোর্সের জন্য। ও খ্রিস্টান, আর ওই সময় আমাদের একটা রিলেশন হয়, কিন্তু আসলে আলাদা রিলিজিয়ন বলে আমার বাবাও মেনে নেয়নি, আর রোজির ফ্যামিলিও রাজি হয়নি। যদিও আমি চেয়েছিলাম যে ফ্যামিলির এগেনস্টে গিয়েও আমাদের রিলেশনটা থাকুক, কিন্তু রোজি এত কমপ্লিকেশন চাইনি জানো, তাই না আমাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর 4 বছর আর কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি রোজিকে এখনও ভুলতে পারিনি। মার শরীরটা খারাপ, খুব চায় আমাদের বিয়েটা দেখতে, তাই জাস্ট মা বাবার কথাটা ভেবেই বিয়েতে রাজি হলাম। এইসব জানানোটা আমার তোমাকে অ্যাকচুয়ালি খুব দরকার ছিল। এরপর কিন্তু পুরো ডিসিশনটাই তোমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলেছিল সেদিন অনিন্দ। তবে পৃথার এক মুহূর্ত লেগেছিল উত্তর দিতে। আমি রাজি। আমিও বিয়েটা বাবার কথা ভেবেই করছি, নিজের জন্য না। ছোট্ট 3 লাইনের উত্তরটা দিয়ে পৃথার যেন সেদিন হালকা লেগেছিল কেমন। মনে হচ্ছিল একটা বোঝা নেমে গিয়েছিল ওর মন থেকে। অনিন্দ ওকে ভালোবাসবে না এটা জেনে খারাপ লাগেনি, বরং মনে হয়েছিল যাক, তাহলে ওরও ভালোবাসা ফেরত দেওয়ার দায় থাকবে না। সেদিন বুঝেছিল এই বিয়েটা কর্তব্য রক্ষার জন্য করতে হবে বলে করা। বিয়ের মন্ত্রগুলো শুধুই নিয়ম, যেটা ওদের 7 পাকে বেঁধে দিলেও ওদের মনকে এক সুতোয় বাঁধতে পারবে না কোনো দিন। যাই হোক, এইসবের পর আজ ওদের বিয়ে হয়ে 3 সপ্তাহ হয়ে গেল। ওরা এখন কালিম্পংয়ে। এখানকার স্টেট ব্যাংকে অনিন্দ চাকরি করে, তাই পৃথার নতুন ঠিকানা এখন পাহাড় কুয়াশায় ঘেরা এই জায়গাটা। 3 বেডরুমের একটা অগোছালো কটেজে এতদিন অনিন্দ ছিল। তবে পৃথা আসার পর এই ঘরগুলোর নকশা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। জায়গার জিনিস জায়গায়, রঙিন পর্দা, বাহারি কার্পেটে কটেজটা আজ পৃথার হাতের ছোঁয়া পেয়েছে। এরই মধ্যে একদিন ওদের রান্নার লোক আসেনি সকালে। পৃথা তাই ভোর ভোর উঠে রান্নাঘরে অনেক ভেবেচিন্তে ধোঁকার ডালনাটাই রান্না করলো সেদিনের মেনুতে। কেমন যেন একটু নার্ভাস লাগছিল রাঁধতে গিয়ে। মানে এর আগে নিজের বাড়িতে অনেকবারই রেঁধেছে, কিন্তু আজ তো আলাদা। আজ একজন নতুন লোকের জন্য রান্না করছে। সে কিরকম ঝাল খায়, নুন খায়, তা তো পৃথার জানা নেই। এইসব ভাবতে ভাবতেই টেবিলে খাবারটা সাজিয়েছিল সেই দিন। অনিন্দ অফিসের জন্য রেডি হয়ে ডাইনিং রুমে আসতেই অবাক। আরে তুমি আবার রাঁধতে গেলে কেন? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ক্যান্টিন থেকে খেয়ে নেবো, আর তোমার জন্য হোটেল থেকে কিছু অর্ডার করে দেবো। পৃথা এটা শুনে আলতো হেসে বলল, আরে না না, আমি তো আগেও রান্না করেছি নিজের বাড়িতে। আর ওর কথা শেষ হতে হতেই অনিন্দ ধোকার ডালনা দিয়ে ভাত মেখে একবার খেয়ে চুপ। অবাক দৃষ্টিতে পৃথার দিকে তাকিয়ে। কি হলো ব্যাপারটা? পৃথা একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে ফেলল, কি কি হয়েছে? খুব বাজে খেতে হয়েছে? অনিন্দ পৃথার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই উত্তর দিল, না, ভীষণ ভালো খেতে হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো? সত্যি আমি সারপ্রাইজড। আমার একটা রিকোয়েস্ট করলে রাখবে প্লিজ? তুমি এরপর থেকে না রোজ রান্না করো। না মানে একটা তরকারি করলেই হবে, বেশি করার দরকার নেই। পৃথার এটা শুনে এক গাল হাসি। বেশ উৎসাহ নিয়েই উত্তর দিয়েছিল তখন, অবশ্যই, এতে রিকোয়েস্ট করার কি আছে? আমি তো সারাদিন একাই থাকি, রান্না করলে বরং সময়টা কাটবে। সেদিন এসবের পর একটা অদ্ভুত আনন্দ লেগেছিল ওর মনে। অনিন্দর কথাগুলো ভেবেই একটা হাসি চলে আসছিল মুখে।
তাহলে কি ও নিজেও চেয়েছিল যে অনিন্দ ওর রান্না খেয়ে সুনাম করুক? এই প্রশ্নটাই মনে বারবার এসে ভিড় করছিল পৃথার, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। এর কিছুদিন বাদে আর একটা ঘটনা পৃথাকে অবাক করে দিয়েছিল। অনিন্দ বিকেলবেলা অফিস থেকে ফিরেছে, হাতে 4খানা সরঞ্জিতের লেখা বই নিয়ে। কি হলো ব্যাপারটা? অনিন্দকে তো এই কদিনে ইংলিশ রাইটারের বই ছাড়া অন্য কোনো বই হাতে নিতেও দেখেনি পৃথা। তাহলে হঠাৎ আজ একেবারে সরঞ্জিত কেন? এইসবই ভাবছিল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে থাকা নিশ্চুপ একাকী পাহাড়গুলোকে দেখতে দেখতে। আর তখনই অনিন্দ নিজে থেকেই এসে উত্তরটা দিল পৃথাকে। এই নাও, তোমার জন্য এনেছি সব। সরঞ্জিত তো তোমার ফেভারিট রাইটার। সারাদিন তো একা একাই থাকো, বইটা পড়ো, ভালো লাগবে। পৃথা এসব শুনে অবাক। তুমি কি করে জানলে যে সরঞ্জিত আমার ফেভারিট রাইটার? আমি আগে তো বলিনি। বেশ গোল গোল চোখ করেই প্রশ্নটা করেছিল। অনিন্দ এবার মিষ্টি হেসে উত্তর দিয়েছিল, বিয়ের পর অষ্টমঙ্গলে যখন তোমার বাড়ি গিয়েছিলাম, তখন তোমার ঘরের বইয়ের টেবিলে খেয়াল করেছিলাম অনেক সরঞ্জিতের বই, তাই আর কি। পৃথা এরপর সত্যি চুপ, শুধু অপলক দৃষ্টিতে অনিন্দর দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। পাতা ঝরার মরশুমে এটুকু বৃষ্টি, ফানুস, বইগুলো হাতে নিয়ে ওর যেন একটা অন্যরকম ফিলিং হচ্ছে এখন, যেটা এর আগে কখনো হয়নি। হঠাৎ মনে হচ্ছে 5 বছরের প্রেমে অরুণ তো কখনোই বলতে পারেনি পৃথার প্রিয় লেখককে, কিন্তু মাত্র এই 1.5 মাসের এত কম কথার মধ্যেও অনিন্দ কত সহজেই বুঝে গেল। দিনগুলো এইভাবেই এগোচ্ছিল, নিজের তালে নিজের ছন্দে, আর পৃথা আর অনিন্দর ছোট্ট সংসারও। টুকরো টুকরো কথাগুলো আস্তে আস্তে বাড়ছিল সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এই যেমন পৃথা সেই দিন হঠাৎ বলে উঠল আনমনে, আচ্ছা, একটা কথা বলবো, তুমি সব সময় এই সাদা ঘিয়ে এত লাইট কালারের শার্ট কেন পরো বলো তো? অনিন্দ কথাটার জন্য প্রস্তুত ছিল না, তাই একটু অবাক হয়ে প্রশ্ন করলো, কেন বলো তো? আচ্ছা, তাহলে কি কালারের শার্ট পরবো বলো তুমি? পৃথা এবার 1 সেকেন্ড ভেবে উত্তর দিল, ডিপ মেরুন কালার তোমাকে বেশ মানাবে। অনিন্দ এসব শুনে একটু সময় নিয়ে ভেবে বলেছিল, ঠিক আছে, তাহলে এই রবিবার তোমাকে নিয়ে একবার মার্কেটে যাব। তুমি তো এখানে এসে এখন অবধি শপিংয়ে যাওনি, তখন তুমি নিজের যা পছন্দ সেটাও কিনবে, আর ওই তার সাথে ডিপ মেরুন কালারের শার্টটাও, ঠিক আছে? কথাটা শুনে এবার পৃথার মুখ হাসি। এরপর আরও কটা দিন কেটে গেছে। কালিম্পংয়ে এই সময় প্রচণ্ড বর্ষা, আর পাহাড়ের বৃষ্টি তো এমনিতেই মারাত্মক। সেদিন তো আবার বৃষ্টিতে ল্যান্ডস্লাইডও হয়েছে। নিউজে বলছিল 2টো গাড়ি নাকি চাপা পড়েছে। টিভিতে এই কথাটা শোনার পর থেকেই পৃথার মনটা আজ কেমন যেন চঞ্চল হয়ে আছে। বারবার মনে হচ্ছে অনিন্দ কখন ফিরবে ব্যাংক থেকে। এদিকে ঘড়ির কাঁটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, আর পৃথা যতবারই ফোনে ট্রাই করছে অনিন্দকে, বলছে মোবাইলটা সুইচ অফ। আর এরই মধ্যে সময় যত এগোচ্ছে, পৃথার এটাই মনে হচ্ছে যে ওই চাপা পড়া গাড়ি দুটোর মধ্যে একটা গাড়ি অনিন্দর না তো। এই চিন্তার ভিড়ে রাত 9টা বেজে গেছে। না, পৃথা আর ভাবতে পারছে না, আর চুপচাপ বাড়িতে বসে থাকাটাও অসম্ভব। তাই বৃষ্টি মাথায় নিয়েই সেদিন অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়েছিল অনিন্দর খোঁজে। কিন্তু এখানকার কাউকেই তো বিশেষ চেনে না, কোথায় গিয়ে খোঁজ করবে সেটাও ঠিক বুঝতে পারছে না। তাও ও হেঁটে চলেছিল অন্ধকার রাস্তাটা দিয়ে। আসলে বারবার ওর চোখের সামনে আজ অনিন্দর ওই শান্ত মুখটা ভেসে উঠছে। খুব দেখতে ইচ্ছে করছে অনিন্দকে। তাও কিছু না ভেবেই
এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ অন্ধকার রাস্তা ভেদ করে একটা গাড়ির সাদা আলো এসে লেগেছিল ওর চোখে, আর গাড়িটা ওর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল আচমকা। তারপর জানালার কাঁচ নামিয়ে সেই চেনা মুখটা ওর সামনে। অনিন্দ প্রায় চেঁচিয়েই বলে উঠেছিল তখন, তুমি কি পাগল? এই বৃষ্টির মধ্যে এইভাবে কেউ একা একা বেরোয়? কোথায় যাচ্ছিলে তুমি? যদি এইখানে কিছু হয়ে যেত? পৃথা সেই দিনও নিষ্পলক দৃষ্টিতে অনিন্দর দিকে তাকিয়ে এক কথায় উত্তর দিয়েছিল, তোমাকে খুঁজতে। না। সেদিন সব কথা শোনার পর অনিন্দ আর কিছু বলতে পারেনি পৃথাকে, বরং সেই রাতে ও ডিনার টেবিলে পৃথাকে সরি না বলে থাকতে পারেনি। একটু ভেবে কিছু কথা সাজিয়ে ও নিজে থেকেই বলেছিল, আই এম রিয়েলি সরি, আজকে আমার ভুলই হয়েছে। আসলে আমার মোবাইলের চার্জটা একদম শেষ হয়ে গিয়েছিল, আর ব্যাংকের ফোনের লাইনও ডেড ছিল এত এই বৃষ্টির জন্য। কিন্তু আমার উচিত ছিল কোনো কলিগের ফোন থেকে তোমায় ফোন করে জানিয়ে দেওয়া যে আমি ঠিক আছি। আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করো না। পৃথা এসব কথা শুনে আলতো হেসে নিস্তব্ধতা ভেঙে বলেছিল, সরি বলার দরকার নেই, তুমি ঠিক আছো, এটাই আমার কাছে অনেক। এসবের পর সময় আরও এগিয়েছে। পৃথা আর অনিন্দর বিয়ে হয়ে এখন 7 মাস কেটে গেছে, আর এর মধ্যে একসাথে থাকার অনেকগুলো রোজের অভ্যেস তৈরি হয়ে গেছে ওদের। বিশেষ করে অনিন্দর। যেমন অনিন্দর ওয়ালেট, রুমালের ঠিকানা শুধুমাত্র পৃথাই জানে। রোজ অফিসে বেরোনোর আগে অনিন্দ কী রঙের শার্ট পরবে সেটা আজকাল পৃথাই আলমারি থেকে বার করে রাখে নিজের পছন্দ মতন। অনিন্দর ঝাল কম মিষ্টি বেশি রান্নাটা পৃথা ছাড়া আর অন্য কেউই ঠিকভাবে করতে পারে না। অফিসের বাইরের দোকানগুলোর রান্না আজকাল আর ওর মুখেই রোচে না। তবে পৃথার পছন্দগুলো আজকাল অনিন্দ বেশ ভালো করেই বোঝে। আসলে পৃথা যেন এই সময়ের হয়েও সেই পুরনো দিনের মেয়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে ও ঘন্টার পর ঘন্টা বই পড়ে কাটিয়ে দেয়। শাহরুখ সালমানের সিনেমা ছেড়ে উত্তম কুমারের সপ্তপদীর কৃষ্ণেন্দুকে নিয়ে ওর অনেক বেশি মাথা ব্যথা। অনিন্দর এসব দেখে মাঝে মাঝে মনে হয় পৃথা সবার মধ্যে থেকেও যেন সবার থেকে আলাদা। যাই হোক, এসবের মধ্যে সেই দিন দুপুরে একটা ঘটনা ঘটল। হঠাৎ পৃথার ফোনে বাবার নাম্বার। কি হলো হঠাৎ? বাবা তো সন্ধ্যের দিকে ফোন করে সব সময়, তাহলে এখন এই সময়ে? কথাটা ভেবেই ফোনটা ধরল, কিন্তু হঠাৎ যেন থমকে গেল। পৃথার বাবার গলাটা অন্য দিনের থেকে আলাদা আজ, যেন কান্না মিশে আছে কথাগুলোর মধ্যে, আর অনেক দিনের জমা কথা। পৃথার এই ভাবনাগুলোর ভিড়েই ওর বাবার কথাগুলো কানে আসছিল। জানিস অনিন্দ কি করেছে? তুই ভাবতে পারবি না আমাকে কত বড় চিন্তা থেকে বাঁচিয়েছে। তোর বোনের জন্য ও একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাংলায় মাস্টার্স করে তো বসেই ছিল বাড়িতে। অনিন্দর একটা পত্রিকার সাথে চেনাশোনা আছে কলকাতায়। তোর বোনকে সেখানে প্রুফ রিডারের কাজের একটা ব্যবস্থা করে দিয়েছে। আর শুধু কি তাই, তোর বিয়ের পর থেকে এতগুলো মাস ধরে ও আমাদের টাকা পাঠায় মানি অর্ডার করে। আমি কত না বলেছি, কিন্তু ও কখনো শোনেনি। জানিস, সপ্তাহে 3 দিন করে একটা ফিজিওথেরাপিস্টকে ঠিক করেছে জোর করে। জানিস, আমার পায়ের সারটা আস্তে আস্তে ফিরছে। পৃথা তো যেন আকাশ থেকে পড়ল। কি বলছে বাবা এসব? যেন শুনেও বুঝতে পারছিল না কিছু। তাই অবাক হয়েই জিজ্ঞেস করেছিল, কিন্তু তুমি এই কথাগুলো এতদিন ধরে বলনি কেন আমায়? কথাটার উত্তর
পৃথার বাবা একটু চুপ করে সময় নিয়ে দিয়েছিল। আসলে অনিন্দ বারণ করেছিল বারবার। ও চায়নি যে এইসব ব্যাপার তুই জানিস। ও যে টাকা পয়সা দিয়ে হেল্প করে, আর এই ফিজিওথেরাপির ব্যাপারটাও বলতে বারণ করেছিল, কারণ ও তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আসলে তুই যখন কলকাতায় ফিরবি তখন আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখবি, এইসব ভেবেই। কিন্তু কিন্তু আজ আর এই কথাগুলো আমি লুকিয়ে রাখতে পারলাম না। তোর বোনের চাকরি হয়েছে কথাটা শুনে আর লুকোনো সম্ভব না। সত্যি, লোকে কথার কথা বলে যে জামাই হলো ছেলের মতন, কিন্তু অনিন্দ সত্যি আমার নিজের ছেলে, নিজের ছেলে। সেদিন এত কিছু শোনার পর ফোনটা রেখে পৃথা ওই নিস্তব্ধ কটেজটায় নিজেও যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গিয়েছিল নিজের মনের কাছে। চোখটা বারবার জলে ঝাপসা হয়ে যাচ্ছিল ওর। মনে পড়ে যাচ্ছিল বাবার অ্যাক্সিডেন্টের পরের দিনগুলোর কথা। একা একা রোজ পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করার কথা। তখন যদি অনিন্দ থাকতো, এইভাবে শক্ত করে ধরতো ওর হাতটা, তাহলে দিনগুলো হয়তো অনেক সহজ হয়ে যেত। না, এরপর আর অনিন্দকে না ভালোবেসে থাকাই যায় না। যে চুপচাপ দিনের পর দিন ধরে এত কিছু করে যায়, সবার আড়ালে থেকে সবার জন্য ভাবে, তাকে জোর করে ভালোবাসতে হয় না। এমনি এমনি তার জন্য ভালোবাসা চলে আসে মনে। কথাটা ভেবেই পৃথার মুখে হাসি এখন। ওই শান্ত স্বভাব, কম কথা বলা ছেলেটা আজ ওর মনে একটা পার্মানেন্ট ঠিকানা করে নিয়েছে। আজ হঠাৎ কালিম্পংয়ের এই বৃষ্টি ভেজা শীতের দুপুরে পৃথার জীবনে যেন বসন্ত নেমে এলো, ধীর পায়ে, রূপকথার মতন। এরপর থেকে পৃথার মনটা ছিল ভালোবাসায় ঘেরা। ওর বিয়ের এতগুলো মাসের প্রত্যেকটা মুহূর্ত আজ ওর মনে একটা সুন্দর জায়গা করে নিয়েছে। বিয়ের আগে ভেবেছিল যে এটা শুধু একটা কর্তব্য রক্ষার জন্য করা একটা বিয়ে, কিন্তু আজ মনে হচ্ছে এই বিয়েটা ডেস্টিনির লিখে রাখা রূপকথার গল্পের মতন। অনিন্দ যেন ওর সেই স্বপ্নের মানুষই, যার সঙ্গে একটা হ্যাপি এন্ডিং সম্ভব। আর কয়েকটা দিন বাদেই ওদের বিয়ের অ্যানিভার্সারি। বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার দিনই বলে দেবে ওর মনের সব জমা কথা, জমাট ভালোবাসা। এইসব ভেবেই দিনগুলো এগোচ্ছিল পৃথার। কিন্তু হঠাৎ একদিন মুহূর্তগুলো থমকে গেল। দিনটা ছিল ওদের বিবাহ বার্ষিকীর আগের দিন। সকাল থেকে যদিও সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সন্ধেবেলাতেই দিনের চেনা ছন্দটা কেটে গেল যখন অনিন্দর ফোনটা হঠাৎ বেজে উঠল। অনিন্দ পাশের ঘরে ছিল বলে পৃথাই সেদিন ফোনটা ধরেছিল, আর ফোনের ওপার থেকে শুনেছিল একটা অচেনা মেয়ের গলা। Hey Aninda, how are you? I know you understand my voice. Now also, I'm just yours. Only yours, Rosie. And I want to come back in your life because till now, I love you. Hey, are you listening? Why you are so silent? Say something. কথাগুলো যেন পৃথাকে কয়েক মুহূর্তেই এলোমেলো করে দিয়েছিল সেই রাতে। ও আবার যেন সেই কফি শপে দেখা হওয়া দিনটায় ফিরে গিয়েছিল হঠাৎ। তার মানে এই 1 বছরে কাটানো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা অনুভূতি কি মিথ্যে? এইসবের মধ্যেই কখন অনিন্দ এসে পড়েছে ও খেয়ালই করেনি। কে ফোন করেছে পৃথা? কথাটা শুনে যেন সম্বিত ফিরেছিল ওর। তবে পৃথা আজও এক কথায় বলেছিল, রোজির ফোন, কথা বলো। হ্যালো। সেই দিন রাতে ও ব্যালকনিতে একাই দাঁড়িয়েছিল।
সব শেষ হয়ে নিঃস্ব বলে মনে হচ্ছিল ওর নিজেকে এখন। সাজানো রূপকথাগুলো আবার বাস্তবের সঙ্গে ধাক্কা খেয়েছে ওর। ভেবেই চোখটা ঝাপসা হয়ে আসছিল বারবার। কিন্তু ওই মুহূর্তে হঠাৎ অনিন্দ ওর পাশে এসে দাঁড়ালো। পৃথা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনিন্দর গলার আওয়াজে পৃথার ঘোর কাটল। তবে ওকে কথাটা শেষ না করতে দিয়ে নিজেই বলে উঠল, বুঝেছি কি বলবে। আমার ডিভোর্স দিতে কোনো প্রবলেম নেই, আমি সবাইকে বুঝিয়ে বলবো। মিউচুয়াল ডিভোর্স হলে তো সময়ও অনেক কম লাগবে। অলরেডি তোমাদের অনেক দেরি হয়ে গেছে। আমি চাই না আর কোনো প্রবলেম হোক তোমাদের লাইফে। পৃথার কথাগুলো শুনে অনিন্দ যেন 2 সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর অবাক হয়ে নিজের ভ্রুটাকে 5 ইঞ্চি তুলে বলল, কি কি বলছো এইসব? ডিভোর্স দেওয়ার কথা বলতে যাব কোন দুঃখে? আমি তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতে এসেছিলাম। দেখো 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 দেখো, রাত 12টা বেজে গেছে। পৃথাও এটা শুনে অবাক। ও ভিজে চোখেই উত্তর দিল, কিন্তু কিন্তু রোজি, ও তো আবার ফিরে আসতে চায়। এটা শুনে অনিন্দর মুখে অল্প হাসি। তারপর একটু দৃঢ় গলায় বলল, কিন্তু আমি তো আর ফিরে যেতে চাই না। আমি ওকে বললাম, বোঝালাম যে এই 1 বছরে সবই বদলে গেছে। এখন আমার মেরুন রঙের শার্ট পরতে খুব ভালো লাগে। এখন ধোঁকার ডালনাকে এই ওয়ার্ল্ডের বেস্ট ডিশ বলে মনে হয়। আর এখন তো মাঝে মাঝে আমি সরঞ্জিতের বইও উল্টে পাল্টে দেখি। আসলে আগে ভাবতাম একসাথে থাকতে থাকতে এইগুলো হয়তো অভ্যেস হয়ে গেছে, কিন্তু দিন যত এগুলো বুঝতে পারলাম এই অভ্যেসগুলোকেই আমি না ভালোবেসে ফেলেছি। এই 1 বছরকে ভালোবেসে ফেলেছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অনিন্দ চুপ করে গেল। এখন পৃথাও এইসব শুনে চুপ। আয়নার সামনে দাঁড়িয়ে ও যে লাইনগুলো বলার রিহার্সাল করছিল এতদিন ধরে, অনিন্দ সেই সব কিছু বলে দিল একসাথে। এখন তো ওর আর বলার মতো কোনো কথাই বাকি নেই। তাই কি করবে বুঝতে না পেরে হারানো কথার ভিড়ে অনিন্দকে নিজের সর্বস্ব দিয়ে আঁকড়ে ধরল পৃথা সারা জীবনের জন্য। আজ আবার বৃষ্টি পড়ছে, সেই প্রথম দিনের মতো। তবে আজ এই বৃষ্টিতে শুধু রাস্তাগুলো নয়, অনিন্দ আর পৃথার মনটাও ভিজছে। আপনারা শুনছিলেন ঈপ্সিতা মিত্রের লেখা কথা দিল বৃষ্টি। গল্পটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। নমস্কার।